হ্যালো সবাইকে, ডি প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা একটা প্রবলেম সলভিং পার্ট নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আমি লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, এদের অ্যাঙ্গেল বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো ওইগুলো সম্পর্কিত একটা প্রবলেম আজকে এখানে দেখতেছি। তো প্রবলেমটা যদি দেখি, এখানে দেখা যাবে যে ফাইন্ড ফেজ অ্যাঙ্গেল θ2 and θ3। এখানে এগুলার এই চিত্রটা থেকে সলভ করতে হবে। তো কেউ যদি ওই আমার পরবর্তী ভিডিওটা না দেখে থাকে দেখে আসতে পারবে, প্লেলিস্টের পরবর্তী ভিডিও। তো এখানে একটা বিষয় বলে রাখি যে এই যে লোড, এটা হচ্ছে জেনারেটর। এই পার্টটা, এতটুকু পার্ট হচ্ছে আমার জেনারেটর পার্ট, আর এতটুকু পার্ট হচ্ছে আমাদের লোড। তো এই ফেজ, এখানে একটা কোশ্চেনের উপরে লেখা ছিল যে এই যে লোডটা অথবা ফেজটা দুটোই এবিসি সিকোয়েন্সে আছে, এটা বলে দেওয়া আছে। তো এখানে আমাকে বলছে যে ফাইন্ড ফেজ অ্যাঙ্গেল θ2 and θ3। তাহলে এটা কিভাবে বের করব? আমরা জানি এবিসি সিকোয়েন্সে যদি থাকে তাহলে ফেজর ডায়াগ্রামটা এরকম ভাবে আমরা রাখতে পারি, এটা এ, এটা বি, এটা সি। যদি এবিসি সিকোয়েন্সে থাকে, আমরা এটা আগে ভিডিওতে আমরা এটা দেখছিলাম যে ফেজর ডায়াগ্রামটা এরকম হয়। তো এটা যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তখন আমরা দেখি বি এর অ্যাঙ্গেলটা হয়ে যায় -120 ডিগ্রি, আর সি এর অ্যাঙ্গেলটা তখন আমরা দিতে পারি +120 ডিগ্রি, কারণ এদিক থেকে +120, এদিক থেকে গেল -120। তো সেই হিসাবে আর এই θ2 হবে, θ2 যেহেতু বি এর অ্যাঙ্গেলটা, তাহলে বি এর অ্যাঙ্গেল আমরা দেখতেছি -120, তাহলে θ2 -120, আর θ3 হচ্ছে cn, মানে হচ্ছে যে আমার c এর অ্যাঙ্গেলটা, এটা যদি n দিই তাহলে cn যেটা হবে এটার অ্যাঙ্গেলটা আমরা দিতেছি +120, θ3 +120। এখন একটা জিনিস হচ্ছে যে এই +120 ডিগ্রি যেটা, এটাকে আমরা চেঞ্জ করে -240 ডিগ্রি লিখতে পারি, এবং এই θ2 এর যে অ্যাঙ্গেলটা -120 ডিগ্রি সেটা আমরা চেঞ্জ করে +240 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে? তাহলে এটা ছিল আমার ফেজ অ্যাঙ্গেল যে θ2 θ3 বের করতে। তো পরবর্তীটাতে যাই, ম্যাগনিটিউড অফ লাইন ভোল্টেজেস। পরবর্তীতে আমাকে বলছে ম্যাগনিটিউড অফ লাইন ভোল্টেজেস বের করতে। তো আমি এখানে একটা জিনিস দেখতেছি যে EAN দেওয়া আছে 120 ভোল্ট, EBN দেওয়া আছে 120 ভোল্ট, ECN দেওয়া আছে 120 ভোল্ট। তাহলে EAN, EBN, ECN এগুলো যেহেতু ফেজের ভোল্টেজ, তাহলে এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে আমাদের ফেজ ভোল্টেজ গুলো দেওয়া আছে, বের করতে বলছে যে ম্যাগনিটিউড অফ দ্য লাইন ভোল্টেজেস, মানে লাইন ভোল্টেজেস। এই লাইন থেকে লাইন, অর্থাৎ আমি যদি এটা A লাইন ধরি, এটা হচ্ছে B লাইন, তাহলে A লাইন থেকে B লাইন পর্যন্ত যে ভোল্টেজ EAB সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি আগের যে ভিডিওতে যে ডেরিভেশন পার্ট দেখেছিলাম, সেখানে আমরা লাইন ভোল্টেজ থেকে অথবা ফেজ ভোল্টেজ থেকে কিভাবে লাইন ভোল্টেজ আসা যায় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। সেটা যদি আমরা দেখি এখন, তো EAB যদি বের করি, তাহলে EAB হবে যেটা লাইন ভোল্টেজ, সেটা হবে EAN যেটা, সেটা লাইন ফেজ ভোল্টেজের √3 গুণ, অর্থাৎ √3 EAN। এটা করে আমি অ্যাঙ্গেল রাখবো, তাহলে সেটা হিসাব হবে √3 120 ভোল্ট, 120 ভোল্ট। এখানে আমরা ভ্যালুটা পেয়ে যাব, ওই ভ্যালুটা হবে 208 ভোল্ট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা লাইন ফেজ ভোল্টেজ দেওয়া ছিল, সেই ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজটা নির্ণয় করছি। এখন একই ভাবে বাকিগুলো তো করা যাবে। EBN, তাহলে BC যদি দেখি, তাহলে সেটা হবে √3 EBN, সেটা হবে √3 120 ভোল্ট, এটা হবে 208 ভোল্ট। একই ভাবে ECN যদি দেখি, ECA, সেটা হবে √3 ECN, that is equal to √3 120 ভোল্ট equal to 208 ভোল্ট। তাহলে এইভাবে আমরা লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড গুলো বের করে দিলাম। এখন একটা জিনিস বলি যে এখানে এটা তো শুধু ম্যাগনিটিউড বলছে আমাকে, এই জায়গায় ম্যাগনিটিউড বলছে বলে আমি √3 সূত্র দিয়ে ম্যাগনিটিউড বের করে দিলাম। যদি আমাকে ম্যাগনিটিউড না বলে শুধু বলতো যে লাইন ভোল্টেজেস গুলো বের করতে, শুধু বলতো যে লাইন ভোল্টেজেস গুলো বের করো, তাহলে আমাকে কি করতে
ম্যাগনিটিউড তো বের করতে হইতো, পাশাপাশি আমাকে অ্যাঙ্গেলটাও লাগতো। তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, যে ফেজ ভোল্টেজের যে অ্যাঙ্গেল থাকে, এখানে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা ছিল, অথবা আমরা θ2 যেটা আগে বের করছিলাম -120 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটা ফেজ ভোল্টেজে গিয়ে সেম থাকবে না, সেটা চেঞ্জ হবে। তো চেঞ্জটা কি রকম? আমরা যে বলেছিলাম যদি এবিসি সিকোয়েন্সে থাকে তাহলে +30 করতে হবে, মানে এই আগে যে অ্যাঙ্গেল ছিল ওইটার সাথে 30 ডিগ্রি যোগ করতে হবে। যদি এসিবি সিকোয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে -30 করতে হবে, অর্থাৎ আগে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে এখানে তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? এটার অ্যাঙ্গেলটা হবে মানে 280 ডিগ্রি ভোল্ট, এটা তো ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেলটা হবে আগে ছিল 0 ডিগ্রি, সেটার সাথে 30 ডিগ্রি যোগ হবে, তখন হয়ে যাবে 208, অ্যাঙ্গেল হয়ে যাবে 30 ডিগ্রি। এটার অ্যাঙ্গেলটা হবে, এটা আগে ছিল -120, বিসি বিএন এর অ্যাঙ্গেল ছিল -120, তখন এই -120 +30 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 208 ভোল্ট, অ্যাঙ্গেল হয়ে যাবে -120 30, তাহলে এটা হয়ে যাবে -90 ডিগ্রি। পরবর্তীতে এইটা ইসি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল আগে থেকে ছিল +120, সেটার সাথে আরো যদি 30 ডিগ্রি যোগ করি তখন आंसरটা আসবে 208 অ্যাঙ্গেল 150 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দুটোটা নির্ণয় করতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেহেতু ম্যাগনিটিউড বলছে অ্যাঙ্গেলের দরকার নেই, এই কারণে আমরা অ্যাঙ্গেল ফার্স্টে করি নাই, কিন্তু যদি আমাকে বলতো লাইন ভোল্টেজ বের করো তাহলে আমার অ্যাঙ্গেল সংখ্যা বের করতে হবে। তাহলে এটা ছিল আমার সেকেন্ড কোশ্চেনের সলভ। পরবর্তীতে যাই, সেখানে দেখা বলতেছে যে লাইন কারেন্ট নির্ণয় করো, লাইন কারেন্ট। তো লাইন কারেন্ট বের করতে হলে মানে এই জায়গার যে এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করতে বলছে, এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করতে বলছে, এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করো যে এই লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু আবার এই ফেজের মধ্যে দিয়ে ঢুকছে, এই যে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে লাইনের মধ্যে, এই কারেন্টটা আবার ফেজের মধ্যে দিয়ে যাবে এই লোডে। তাহলে এই লোডের ফেজ ভোল্টেজটা যদি আমি বের করতে পারি তাহলে সেটা লাইন ভোল্টেজ লাইন কারেন্টের ইকুয়াল বলে দিতে পারবো, তাহলে সেটাই করব আমরা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে জেনারেটরের দিকে বলছিল যে ইএবি বের করছিলাম, সেগুলো 208 ভোল্ট আসছিল, সেটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ। এই লাইন ভোল্টেজটা লোডের ক্ষেত্রে থাকবে, লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ সেম হবে। এখন যেহেতু এই লাইন ভোল্টেজটা এই লাইনের মধ্যে যে ভোল্টেজটা এটা জেনারেটরও আছে লোডের ক্ষেত্রে আছে, তাহলে লোডের মধ্যে এই এ আর বি এর মধ্যে যে লাইন ভোল্টেজ সেটাও 208 ভোল্ট হবে। তাহলে লাইন ভোল্টেজ পেয়ে গেলে ফেজ ভোল্টেজটা বের করতে পারবো। ফেজ ভোল্টেজটা বের করার জন্য এই আমি যদি এটাকে ই স্মল এ এন ধরি, স্মল এ স্মল এন সেটা ধরি, তো এই ই এ এন টা হবে ই এ বি এর যে ভোল্টেজটা ছিল সেটাকে √3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ই এ বি ডিভাইডেড বাই √3। তাহলে সেটা মান আগের মতো আমার 120 এটাই আসবে, 120 ভোল্ট। আচ্ছা আমি একটু মানটা একটু ডিটেইলস লিখি, সেটা হবে 208 ডিভাইডেড ভোল্ট ডিভাইডেড বাই √3 that is equal to 124। তাহলে আমি একটা জিনিস খেয়াল করো যে ভোল্টেজটা পাইলাম, এখন একটা জিনিস দেখো এখানেও আবার অ্যাঙ্গেলের চেঞ্জ হবে, এটা তো আমরা ম্যাগনিটিউডটা পাইলাম, তাহলে অ্যাঙ্গেলটা বের করতে হবে না। আর এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমি এবার যাচ্ছি লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ বের করতেছি। আমরা যখন ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ বের করি তখন আমি যদি আবার লিখি তাহলে ফেজ থেকে যখন লাইনে যাই তখন আমি কি করছি 30 ডিগ্রি যোগ করছি, তাই না? লাইন থেকে যদি ফেজে আসি তাহলে উল্টা ভাবে -30 ডিগ্রি করতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল যেটা ছিল আগে আমি খেয়াল করে দেখো 30 ডিগ্রি ছিল, আমি এই এটা যে অ্যাঙ্গেলটা ছিল ইএবি এর অ্যাঙ্গেলটা, ইএবি এর অ্যাঙ্গেলটা এই 208 অ্যাঙ্গেল 30 ডিগ্রি ছিল। তো এটার সাথে এটা থেকে যখন √3 চেঞ্জ করছি তখন -30 করতে হবে, তখন দেখবা 120 ভোল্ট 0 আসছে। মানে কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি
এখান থেকে এই ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে ট্রান্সফার করা, ওই লাইন ভোল্টেজ থেকে আবার ফেজ ভোল্টেজে নিলাম। তো কাজ কি, একই তো আসবে। এখান থেকে এটাতে নেওয়ার সময় +30 করছি, তাহলে এখান থেকে এটাতে নেওয়ার সময় আবার -30 করতে হবে, তাহলে এইখানে যা ভোল্টেজ থাকবে পুরোটাই এখানে ভোল্টেজ হবে। ঠিক আছে, তাহলে এই কাজটা আমি জাস্ট এখানে ডিটেইলসটা দেখালাম। এটা নরমালি ডিরেক্ট লিখে দিতে পারবা যে ফেজ ভোল্টেজ এখানে এই জেনারেটরে যা লোডের মধ্যে সেম, মানে এখানে যে ফেজ ভোল্টেজ সেম এটা এখানে থাকবে। এখানে আমি জাস্ট ডিটেইলস দেখালাম, এটা না দেখালেও হবে। তাহলে এটা ডাইরেক্ট যদি লিখতে পারি তাহলে EAN আমি EM স্মল n লিখে দিতে পারি। তাহলে এখানে ভোল্টেজ পেলাম, সেটা হচ্ছে কত, 120 ∠0 ডিগ্রি। তারপর একই ভাবে BN E স্মল bn 120 ∠−120, ECN স্মল c স্মল n 100, এটা ডিগ্রি হবে না, সরি এগুলো ভোল্টেজ হবে, 20 +120 ডিগ্রি। এখন আমি এই ভোল্টেজটা পেলাম, এখানে ইম্পিডেন্স দেওয়া আছে। ইম্পিডেন্স কি একটু বলি। ইম্পিডেন্স হচ্ছে আমরা নরমালি ডিসি সার্কিট যখন করছিলাম সেখানে শুধু ডিসি এলিমেন্ট গুলো থাকতো, তখন সেখানে আমরা বাধা দিত একটা এলিমেন্টকে জানতাম, সেটা হচ্ছে যে কি রেজিস্টর কারেন্টে বাধা দেয়। এখন রেজিস্টরের পাশাপাশি ইন্ডাক্টর ক্যাপাসিটর এই দুটোও কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তাহলে এগুলো কি বাধা দিবে। এখন বাধা কথার জন্য আমরা এখানে ইম্পিডেন্স কথাটা ইউজ করতেছি। তাহলে ইম্পিডেন্স হবে এখানে কে কে আছে, রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে, তাহলে এই দুটোটাই ইম্পিডেন্স হিসেবে কাজ করবে, দুটোটা মিলে ইম্পিডেন্স হবে। তাহলে ওই ইম্পিডেন্সটার জন্য যদি বের করতে চাই তাহলে সেটা আমি একটু ডিটেইলস লিখি। ইম্পিডেন্স যদি বের করতে চাই, এখন ইম্পিডেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে রিঅ্যাকটিভ পার্ট। এখন রিয়েল পার্টে থাকে রেজিস্টিভ অংশগুলো, মানে রোধের অংশগুলো রিয়েল পার্টে থাকবে, আর এই যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর ওইগুলো থাকবে যে ইমাজিনারি পার্টের মধ্যে। তাহলে এখানে দেখতেছি 3, তাহলে এইটার যদি ইম্পিডেন্স আমি বের করতে চাই তাহলে সেটা হবে 3। আর এখানে যেহেতু ইন্ডাক্টর, একটা জিনিস খেয়াল রাখবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে প্লাস চিহ্ন ইউজ করব, ক্যাপাসিটরের ক্ষেত্রে মাইনাস চিহ্ন ইউজ করব, এগুলো ফলো করতে আমরা দেখবা। তাহলে এখানে যেহেতু ইন্ডাক্টর এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে +4। এখন এটা যেহেতু ইমাজিনারি পার্ট, আমি বলছি যে ইন্ডাক্টরের পার্টটা হবে ইমাজিনারি, তাহলে এটা I। তাহলে এইভাবে কমপ্লেক্স নাম্বার দ্বারা আমরা ইম্পিডেন্সকে প্রকাশ করতে পারি। এখন এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে r থিটা রূপে, মানে r অ্যাঙ্গেল থিটা এই আকারেও প্রকাশ করা যায়, এই যে ফেজর আকারে, যে ভোল্টেজটা যেভাবে আকারে নিয়েছিলাম। তাহলে কেন আমি ফেজর আকারে নিব, কারণ এই যে আমার ভোল্টেজটা ফেজর আকারে আছে, তাহলে ফেজর আকারে নিয়ে ভাগ করে দিতে পারবো। তাহলে এইটাকে ফেজর আকারে নিতে হলে আমাকে r বের করতে হবে। r হচ্ছে এই রিয়েল পার্ট আর রিঅ্যাকটিভ পার্ট এই দুটো হোল স্কয়ার, অর্থাৎ রিয়েল পার্ট হচ্ছে 3 স্কয়ার প্লাস রিঅ্যাকটিভ পার্ট হচ্ছে 4 স্কয়ার। এটা করলে আমরা পাবো 5। তাহলে এই 5টা এখানে লিখবো, এটা হচ্ছে আমার r এর ভ্যালু। আর অ্যাঙ্গেলটা যদি বের করতে যাই, অ্যাঙ্গেলটা হবে থিটাটা হবে tan ইনভার্স এই রিঅ্যাকটিভ অংশ ডিভাইডেড বাই রিয়েল অংশ। রিঅ্যাকটিভ অংশ হচ্ছে 4, রিয়েল অংশ হচ্ছে 3। এটা করলে আমরা 53.13 পাবো। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা আমি বসাই দেব 53.13 ডিগ্রি। তাহলে এখানে আমরা ইম্পিডেন্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এই ইম্পিডেন্সের ভ্যালুটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা জানি যে ভোল্টেজকে এর বাধাদানকারী এলিমেন্ট দ্বারা, যদি রেজিস্টর থাকে রেজিস্টরের মান দ্বারা, অথবা এখানে যেহেতু ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স দ্বারা যদি ভাগ করি তাহলে কারেন্ট পাবো। তাহলে এখানে আমি যদি এটা ফেজ কারেন্টটা বের করতে যাই, আমি ডিরেক্ট করে ফেলি। যেহেতু আমাদের লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, তাহলে লাইন কারেন্ট I ক্যাপিটাল A স্মল a ইকুয়াল টু ওর ফেজ কারেন্ট I স্মল a স্মল n ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই কার ভোল্টেজ, এই EAN এর ভোল্টেজ, EAN এর ভোল্টেজ ডিভাইডেড বাই EAN এর ইম্পিডেন্স। তাহলে E স্মল a স্মল n ডিভাইডেড বাই Z, ইম্পিডেন্সকে Z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ZAN সেটা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই 5 অ্যাঙ্গেল 53.13। এখন এটাকে তুমি কমপ্লেক্স আকারে নিয়ে করে ফেলতে পারো ক্যালকুলেটরে। তো একটা সহজ উপায় আছে করার, ক্যালকুলেটরে না করে
এখানে সেটা হচ্ছে যে এই 120 ডিগ্রি যেটা আছে সেটাকে তার রিয়েল পার্ট দ্বারা ভাগ, মানে রিয়েল অংশকে রিয়েল অংশ আর এই ডিগ্রি অংশটা আলাদা, তাহলে এটাকে আলাদা, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 6 করে, তাহলে এখানে হবে 24। এটা হচ্ছে যে 120 কে 5 দ্বারা ভাগ করলাম, আর ভাগ করার সময় অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল বিয়োগ হয়, ভাগ করার সময় অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল বিয়োগ হবে, যদি গুণ করি তাহলে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যোগ হবে, তাহলে 0 থেকে 53.13 যদি বিয়োগ করি তাহলে অ্যাঙ্গেলটা হবে -53.13। একইভাবে আমরা পরেরটা দেখাই দিতে পারি একটু শর্টকাট, i b স্মল b ইকুয়াল টু হবে i bn ইকুয়াল টু হবে e bn ডিভাইডেড বাই z bn। তাহলে এখানে দেখো এখানে যা ইম্পিডেন্স ছিল এখানে সেম ইম্পিডেন্স 3 আর 4 তে, তাহলে এটা ভ্যালুটাও সেম, তাহলে এখানে হবে 120 অ্যাঙ্গেল -120 ডিগ্রি ডিভাইডেড বাই 5 অ্যাঙ্গেল 53.13। একইভাবে 120 কে 5 দ্বারা ভাগ করবা 24 আসবে, আর অ্যাঙ্গেলটা এখান থেকে এই -120 এদিকে মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে এই দুটো যোগ হয়ে যে ভ্যালুটা আসবে সেটা আমরা এখানে ইনপুট করে দেব। একইভাবে তাহলে আমরা ক্যাপিটাল সি স্মল সি এর মধ্যে যে মানে লাইন যে লাইন কারেন্ট সেটা আমরা বের করে ফেলতে পারবো, তাহলে আমরা লাইন কারেন্ট এই প্রসেসের মাধ্যমে বের করতে পারি। তারপর যদি আমরা যাই পরবর্তী পার্ট হচ্ছে আমাকে দেখাতে বলছে in equal to 0, এখানে ভেরিফাই in equal to 0 এই পার্টটা দেখাতে বলছে। তাহলে in equal to 0 যদি দেখায়, এটা আমরা নরমালি জানি in equal to 0 হবে কখন, যদি ব্যালেন্স সার্কিট হয় সেটা অবশ্যই in equal to 0 হবে। এখন এটা প্রুফ করতে বলছে। একবার সহজ, আমরা এখানে যে ভ্যালুগুলো পাইছি, আচ্ছা in টা আমি যদি দেখি in টা কি আসলে, এইখানের যে নিউট্রাল লাইন আর এখানের যে নিউট্রাল লাইন এই দুইটার মধ্যে যে কানেকশন, এই কানেকশনটাই হচ্ছে, এই কানেকশনের মধ্যে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে in ওরা ধরছে। তাহলে এই in টা দেখাতে হবে, আমরা তো জানি এটা 0 হবে, কিন্তু এটা দেখাতে হবে। দেখানোর জন্য কি করতে পারি, এখানে একটা জিনিস খেয়াল করবা, এটা যেহেতু লোড, লোডের ভেতরের দিকে কারেন্ট যাবে, এটা তো কারেন্ট যাবে ভেতরের দিকে, এটা তো কারেন্ট যাবে ভেতরের দিকে, তাহলে কারেন্টগুলো যেহেতু ভেতরের দিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে কারশফ কারেন্ট ল যদি ইউজ করি সেটা দিয়ে আমি in বের করে ফেলতে পারবো। কারেন্ট ল কি বলে, কে কে যাচ্ছে ভেতর থেকে, কে যাচ্ছে, এই সি কারেন্টটা যাচ্ছে, বি কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যাচ্ছে, তাহলে আর বের হচ্ছে কোন কারেন্ট in, তাহলে কারশফ কারেন্ট ল দিয়ে ইউজ করলে আমরা পাবো in ইকুয়াল টু ia প্লাস ib প্লাস ic। এটা যদি স্মল n লিখতে পারি সমস্যা নাই, এগুলো যোগ করলে 0। তাহলে আমি এগুলোর ভ্যালু তো আগের কোশ্চেনটাতে করেছিলাম যে লাইন কারেন্টগুলো বের করছিলাম, তাহলে এইগুলোর ভ্যালুগুলো আমি যদি যোগ করি দেখবা ক্যালকুলেটরে যোগ করলে দেখবা 0 আসতেছে, তাহলে আমার ভেরিফাই হয়ে গেল in equal to 0। তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি।